এটি বিজয়নগর রাজ্য। এই রাজ্যে মধু নামে এক চোর বাস করত। তবে মধুর এক অদ্ভুত স্বভাব ছিল। সে কখনো মিথ্যা কথা বলতো না, সব সময় সত্য কথাই বলতো। মধু প্রায়ই লোকেদের গোয়ালে গিয়ে গরু চুরি করত। একদিন সে খোসেদের গোয়ালে গিয়ে গরু চুরি করার চেষ্টা করল। কি গো, সারা দিন কি এইভাবে শুয়ে বসেই থাকবে? গোয়ালে যে একটা গরু বাঁধা আছে, সে কথা কি তোমার মনে আছে? যাও বলছি, এক্ষুনি গরুটাকে কিছু খাবার দিয়ে এসো। এ কি সর্বনাশ! আমার গোয়ালের গরু কে চুরি করে নিয়ে গেল? কোন দুষ্টু লোকের নজর পড়েছিল আমারও মন সাদা ধবধবে গরুটার ওপর? কি হলো কি? চিল্লিয়ে বাড়িটাকে যে মাথায় তুলছো? গিন্নি, আমাদের সর্বনাশ হয়ে গেছে। আমাদের গরুটাকে কেউ এসে চুরি করে নিয়ে গেছে। আমি জানতাম এরকমই একদিন হবে, জানতাম। পই পই করে তোমাকে তখন বলেছি, গরুটাকে একটু দেখাশোনা করো, গরুটার একটু যত্ন নাও। নাও এখন ঠেলা বোঝো। গিন্নি, তাহলে এখন কি হবে? এখন আমাদের সংসারে অভাব হবে, 3 বেলা পেট শুকিয়ে থাকতে হবে। যাও বলছি, এক্ষুনি রাজামশাইয়ের কাছে এর বিচার নিয়ে যাও। বিশু তখন আর এক মুহূর্ত দেরি না করে রাজা মশাইয়ের কাছে এর বিচার চাইতে যায়। রাজামশাই, আমার গোয়াল থেকে আমার দুধওয়ালা সুন্দর গরুটি চুরি হয়ে গেছে। কোনো দুষ্ট লোক এসে সেটি নিয়ে পালিয়েছে। মহারাজ, আপনি দয়া করে এর বিচার করুন এবং আমার গরুটিকে আবার আমার কাছে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, বুঝলাম। তোমার গোয়াল থেকে তোমার গরু চুরি হয়ে গেছে, তো তুমি কাউকে সন্দেহ করছো যে এমন কেউ তোমার গরু চুরি করে নিয়ে যেতে পারে? বিশু তখন একটু ভেবে উত্তর দেয়, হ্যাঁ রাজামশাই, আমার মনে হয় মধু আমার গরু চুরি করে নিয়ে গেছে। মন্ত্রী, মধুকে এখনই রাজসভায় তুলে আনা হোক। কিছুক্ষণ পরেই মধুকে তুলে আনা হলো। কিরে মধু, বিশু যা বলছে কথা কি ঠিক? তুই কি ওর গোয়ালে গিয়ে গরু চুরি করে এনেছিস? হ্যাঁ রাজা মশাই, একটু আগেই আমি ওর গোয়াল থেকে গরু চুরি করে এনেছি। দেখুন রাজামশাই, দেখুন, ওর এত বড় সাহস! ও আপনার সামনে দাঁড়িয়ে চুরি করেছি আবার স্বীকারও করছে। কিরে মধু, তোর ভয় করছে না? তুই রাজার সামনে দাঁড়িয়ে চুরি করেছিস, আবার নির্দ্বিধায় স্বীকারও করছিস। না মন্ত্রী মশাই, আপনারা যতবার জিজ্ঞাসা করবেন আমি বলবো বিশুর গরু আমি চুরি করেছি। এ কি আশ্চর্য কাণ্ড! চোর তো দেখছি নিজেই স্বীকার করছে, হ্যাঁ আমি চুরি করেছি। মধু, তোর সাহসের তো সত্যিই প্রশংসা করতে হয়। না না, তুই চোর হলেও তোর ভেতরে সৎ সাহস আছে যে অস্বীকার করা যায় না। যা, তোকে এবারের মতো ক্ষমা করে দিলাম। রাজার এমন বিচার দেখে বিশু তখন হতাশ। বাহ বাহ বাহ, রাজা যে আমায় সত্যি কথা বলার জন্য ক্ষমা করে দিলেন, এই তো একেবারে সোনাই সোহাগা। তবে কি এই সুযোগেই গোটা রাজ্যের সব গোয়াল ফাঁকা করে গরুগুলো হাতিয়ে নিয়ে আসবো? এদিকে মধুর আরও সাহস বেড়ে যায়। সে ঠিক করে রাজ্যের সব গোয়ালগুলো থেকে সে গরু চুরি করে আনবে। হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো! আমার গোয়াল থেকে গরু কে চুরি করে নিয়ে গেল? কি বলছিস হরি? আজ তোর গোয়াল থেকেও গরু চুরি হয়ে গেল? হ্যাঁ বিশুদা, গরুটাকে খাবার দিতে এসে দেখি গোয়ালে গরুটা আর বাঁধা নেই। বিশুদা, বিশুদা, আজ আমাদের সবার গোয়াল থেকে গরু চুরি হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের সবার। রাজামশাই, আজ আর আমাদের কারোর গোয়ালে একটি গরুও নেই। যে গরুগুলো ছিল সবই মধু একে একে চুরি করে নিয়ে গেছে।
এখন পুরো রাজ্য জুড়েই গোয়ালগুলো খালি হয়ে পড়ে আছে। আপনি কিছু একটা করুন রাজামশাই। মন্ত্রী, এক্ষুনি মধুকে তুলে আনার ব্যবস্থা করো। কিরে মধু, আজও নাকি তুই ওদের সবার গোয়াল থেকে গরু চুরি করে এনেছিস? হ্যাঁ রাজামশাই, ওরা যা বলছে সবই সত্যি। হরি, ঘনা আর ঘেটুর গোয়াল থেকে আমি গরুগুলো চুরি করে এনেছি। বাহ বাহ বাহ, কি চমৎকার! চোরের মুখ থেকে এরকম সত্যি শুনতে ভালো লাগে। চোর চুরি করবে কিন্তু মিথ্যে বলবে না। কি মন্ত্রী, আগে কখনো এরকমটা শুনেছো? না মহারাজ, এরকমটা কোনো দিনও শুনিনি। তবে তোমরাই বলো, এরকম সৎ সত্য কথা বলা চোরকে আমি কিভাবে শাস্তি দিই? না না, বরঞ্চ তোমরাও এখন এসো। স্বয়ং রাজার এমন বিচার দেখে প্রজারা সবাই হতাশ হয়ে পড়ে। তবে কি আমাদের এমন বিপদের দিনেও রাজা আমাদের সাহায্য করবেন না? এভাবে কি করে হবে বলো তো? আর মধু তো আর কারোর গোয়ালের একটা গরু রাখছে না। এদিকে রাজামশাই মধুকে লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে। একদম ঠিক বলেছ দাদা। মনে হচ্ছে এখন মধুর ভয়ে আমাদের গরু পোষা বন্ধ করতে হবে। তাহলে আমাদের সবার সংসার কিভাবে চলবে? প্রতিটা নিম্ন মধ্যবিত্ত পরিবারে যদি একটা করে গরু থাকে তাহলে আমাদের তো সবার লাভ। গরুর দুধ বিক্রি করে যে টাকাটা আয় হয়, প্রতি মাসে আমাদের সংসার চালাতে কতটা সুবিধা হয় বলো তো? একদম ঠিক বলেছ দাদা, একদম ঠিক বলেছ। শোন, আজ রাতে রাজবাড়িতে গিয়ে চুরি করব। রাজার একটা শখের ঘোড়া আছে, যদি হাতাতে পারি না তাহলে আমাদের কপাল খুলে যাবে। এ কি বলছো মধুদা? যদি ধরা পড়ে যায় তাহলে তো আমাদের গর্দান যাবে। আরে না না, ধরা পড়লে রাজামশাইকে সব সত্যি কথা বলে দেব, তাহলেই উনি আমাদের চুরির সাজা মাফ করে দেবে। চল এখনই জায়গা থেকে কেটে পড়ি, নয়তো রাজ্যের মানুষ যেভাবে ক্ষেপে আছে ওরাই হয়তো আমাদের গর্দান নিয়ে নেবে। এভাবে মধুর সাহস আরও দ্বিগুণ বেড়ে যায়। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে, এবার রাজবাড়িতে গিয়ে রাজার শখের ঘোড়াটা চুরি করে আনব। শোন, তুই এই দিকটা দেখ, আমি ঘোড়াটাকে নিয়ে আসছি। কিন্তু আমার ভীষণ ভয় করছে বস। একদম রাজবাড়িতে এসে আমাদের চুরি করাটা কি ঠিক হচ্ছে? আরে বোকা, কোনো ভয় নেই। যদি ধরাও পড়ে যাই না, রাজা আমার মুখ থেকে সব সত্যি কথা শুনলে আমাদের ছেড়ে দেবে। কেন বেকার বেকার ভয় পাচ্ছিস বলতো? মন্ত্রী, আমার ঘোড়াশালে এমন ফাঁকা কেন? এ কি মহারাজ, আপনার প্রিয় ঘোড়াটা কোথায়? ওকে দেখছি না তো। আমার অতইটাই প্রশ্ন, আমার ঘোড়াটা কোথায়? মহারাজ, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি প্রহরী ডেকে জিজ্ঞাসা করছি। এরপর প্রহরী ডাকা হলো। প্রহরী দিয়ে গোটা রাজবাড়ি খুঁজে দেখা হলো, কিন্তু কোথাও মহারাজের ঘোড়াটাকে পাওয়া গেল না। ক্ষমা করবেন রাজামশাই, গোটা রাজপ্রাসাদ খুঁজে দেখা হয়ে গেছে, তবুও কোথাও আপনার প্রিয় ঘোড়াটির সন্ধান মেলেনি। এ কি মন্ত্রী, তবে কি রাতারাতি আমার ঘোড়াটা গায়েব হয়ে গেল নাকি? মহারাজ, আমরা নিজেরাও হতবাক। গত রাতে সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু আজ সকালে এসে দেখি পুরো অশ্বশালা ফাঁকা। আমার মনে হচ্ছে মহারাজ, হয়তো কোনো চোর বা শত্রুপক্ষ এই দুঃসাহস করেছে। আমার প্রিয় অশ্বশালা ফাঁকা হয়ে গেল, অথচ তোমরা কেউ কিছু টেরই পেলে না। প্রহরীরা কি ঘুমোচ্ছিল নাকি? এ কেমন অবহেলা! যদি সত্যি কোনো চোর কিংবা শত্রুপক্ষ এই দুঃসাহস করে থাকে, তবে আমি শপথ করছি তাদের এমন শাস্তি দেব যে প্রজন্মের পর প্রজন্ম মনে রাখবে। আমার ধৈর্যের বাঁধ আর নেই। মন্ত্রী, যেমন করেই হোক কিছুক্ষণের মধ্যেই আমি দোষীদের রাজসভায় উপস্থিত দেখতে চাই। যথা আজ্ঞা মহারাজ, আমি এক্ষুনি গোটা রাজ্যে সৈন্য পাঠিয়ে দিচ্ছি। দোষী যেই হোক না কেন, সে রাজার ক্রোধ থেকে বাঁচতে পারবে না। এভাবে মহারাজের নির্দেশে সৈন্যরা গোটা রাজ্য চষে বেড়াতে লাগলো। প্রতিটি পথ, অলি গলি আর বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজে দেখা আরম্ভ হলো, যেন কয়েক মুহূর্তের মধ্যেই চোর তাদের লাগালের মধ্যে আসতে পারে।
এদিকে গোটা রাজ্যে সরগম পড়ে যায়। এবার নাকি স্বয়ং রাজবাড়িতেই চুরি হয়েছে। প্রজারা সবাই এই ঘটনাটি নিয়ে কানাঘুষা আর আলোচনায় মেতে উঠল। কিরে, খবরটা শুনেছিস? এবার নাকি স্বয়ং রাজবাড়িতেই চুরি হয়েছে, তাও আবার মহারাজের শখের ঘোড়াখানা চুরি। চুরি তো হবেই। মহারাজ যেভাবে চোরেদের লাই দিয়ে দিয়ে মাথায় তুলছে, তাছাড়া আমি বলবো যে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমাদের গোয়াল থেকে যখন গরু চুরি হয়ে গেল, মহারাজ তখন চোরেদের বাহবা দিচ্ছিল। এবার নিদির বেলায় ঠেলা সামলাক। এই চুপ চুপ চুপ, কখন কি শুনতে পাবে? চারিদিকে মহারাজের প্রহরীরা টহল দিচ্ছে। মহারাজ, চোরের সন্ধান পাওয়া গেছে, তবে চোরের নাম শুনলে আপনি অবাক হতে বাধ্য হবেন মহারাজ। আহা, সময় নষ্ট করো না তো মন্ত্রী। কে সে? কার এত দুঃসাহস? নামটা বলো তো শুনি। মহারাজ, আপনার ঘোড়াশালা থেকে গতরাতে এসে মধু আপনার শখের ঘোড়াখানা চুরি করে নিয়ে গেছে। কি বলছো মন্ত্রী? ওর এত সাহস বেড়ে গেছে, ও স্বয়ং রাজবাড়িতে এসে চুরি করে? কোথায় সে, কোথায়? ক্ষমা করবেন রাজামশাই, গত রাতে আমি আপনার ঘোড়াশালায় এসেছিলাম এবং আপনার শখের ঘোড়াখানা চুরি করে নিয়ে গেছি। দেখুন মহারাজ, দেখুন, ওর একবার বুকের পাটাখানা দেখুন। ও আপনার সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় বলে দিচ্ছে আপনার ঘোড়াখানা চুরি করে নিয়ে গেছে। প্রহরী, ওকে এক্ষুনি বন্দি করো। এইবারে পরিস্থিতি উল্টে যেতে দেখেই মধু আর এক মুহূর্ত দেরি না করে প্রাণপণ দৌড়ে সেখান থেকে সরে পড়ল। কি তাড়াটাই না দিল! ভাগ্যিস প্রাণে বাঁচলাম। যদি ধরা পড়তাম, হয়তো এখন কারাগারে থাকতে হতো। ওই তো সামনে একজন সাধু বসে আছেন। যাই, ভাগ্যটা গিয়ে পরীক্ষা করে আসি। দেখি ভাগ্যে রাজার শাস্তি লেখা আছে কিনা। বলছি বাবা, আমার ভাগ্যে কি লেখা আছে বলুন তো? তোর তো রাজকীয় কপাল। শীঘ্রই তুই রাজার মেয়েকে বিয়ে করে এই রাজ্যের রাজা হতে চলেছিস। এ কি বলেন বাবা? আমি একজন চোর। তাছাড়া একটু আগেই তো রাজার প্রহরীদের এমন তাড়া খেয়েছি যে পালিয়ে পথ খুঁজে পাচ্ছিলাম না। আর আপনি এখন বলছেন আমি নাকি রাজার মেয়েকে বিয়ে করব? সে কপাল আমার কোথায় বাবা? শোন, ভাগ্য বলে জিনিসটা কিন্তু বড় আজব। রাজকন্যাকে বিয়ে করার কথা তোর কাছে এখন মজার বলে মনে হচ্ছে, কিন্তু ভাগ্যের খেলায় কখন কোন গরিব চোরই বা রাজজামাই হয়ে যায় কে জানে। সাধুর এই কথাগুলো মধুকে গভীর ভাবনার মধ্যে ফেলে দেয়। সে জঙ্গলের মধ্যে বসে গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। এইভাবেই সময় গড়িয়ে ধীরে ধীরে রাত্রি নেমে এলো। হঠাৎই মধুর মনে এক অদ্ভুত ভাবনা জাগল। সাধুর কথাগুলো আমাকে ভীষণভাবে ভাবাচ্ছে। কেন জানি অজানা এক টান অনুভব করছি ভেতরে ভেতরে। ভাবছি, তবে কি সত্যি আরেকবার রাজবাড়িতে গিয়ে রাজকুমারীকে দেখে আসব? মধু আর কিছু না ভেবে সোজা রাজবাড়ির পথে রওনা দেয়। নিঃশব্দে ভেতরে ঢুকে ধীরে ধীরে পা টিপে টিপে এবং একটু পর রাজকুমারীর ঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। এ কি অপূর্ব রূপ আমার চোখের সামনে! মনে হচ্ছে যেন হাজার বছরের সাধনা ও তপস্যার পর আজই যেন তার পূর্ণ ফল পেলাম। এমনই মায়াবী রূপ তার, যেন চোখের পলকেই চারপাশের সব কিছু হার মানে। এমনকি চোখের দৃষ্টিতেও যেন তার এক অদ্ভুত জাদু লুকিয়ে আছে, যা এক মুহূর্তের জন্য আমার সময়টাকে থমকে রেখেছে। এভাবেই মধু রাজকুমারীকে মুগ্ধ নয়ন ভরে দেখে সেই স্থান ত্যাগ করে চলে যায়। মহারাজ, রাজ্যে অনেক বড় বিপদ এসে ঘনিয়েছে। প্রতাপপুরের রাজা বীর সিংহ রায় আমাদের রাজ্য দখল নিব বলে আসছে। এ কি বলছো মন্ত্রী? এ তো ঘোর বিপদ। হ্যাঁ মহারাজ, আমার মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যেই ওদের সৈন্যদল আমাদের রাজ্য ঘিরে ফেলবে। তাহলে আমাদের সেনাদেরও তৈরি থাকতে বলো। এ কি বলছেন মহারাজ? প্রতাপপুরের রাজার সৈন্যদলের কাছে আমাদের সেনাবাহিনীর সংখ্যা তো অতি সামান্য। কিভাবে আমরা ওদের সাথে যুদ্ধ করব মহারাজ? তাহলে এখন উপায়? এখন আমাদের রাজ্য ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় নেই মহারাজ।
বাবা, দয়া করে আপনি এই রাজ্যকে রক্ষা করুন। চারিদিকে যেন ভয়ঙ্কর সংকট নেমে এসেছে। রাজ্য আজ ভীষণ বিপদের মুখে দাঁড়িয়ে আছে। নয়তো অত্যাচারী রাজার হাত থেকে গোটা রাজ্যবাসী কেউ বাঁচতে পারবে না। রাজ্যের এই দুঃসময়ে সমস্ত প্রজাদের ভরসা এখন শুধু তুই। একমাত্র তোর সাহস আর শক্তিতেই আজ গোটা রাজ্য রক্ষা পেতে পারে। এ কি বলছেন আপনি? আমি তো এই রাজ্যের সাধারণ একজন প্রজা মাত্র। আমি কিভাবে গোটা রাজ্যবাসীকে বাঁচাতে পারবো? তাছাড়া আপনি কি বলছেন আমার মাথায় কিছু ঢুকছে না। এরপর সাধু মধুকে বুঝিয়ে বললেন কিভাবে এই রাজ্যকে অত্যাচারী রাজার হাত থেকে মুক্ত করা সম্ভব। তোর এত বড় সাহস, তুই আবার মহারাজের সামনে এসে দাঁড়িয়েছিস? ক্ষমা করবেন রাজামশাই, তবে আজ আমি এসেছি গোটা রাজ্যবাসীকে অত্যাচারী রাজার কবল থেকে রক্ষা করতে। শুনুন মহারাজ, শুনুন, ও একবার কি বলছে শুনুন। যেখানে আপনি আমি কিভাবে গোটা রাজ্যবাসীকে বাঁচানো যায় কোনো উপায় খুঁজে পাচ্ছি না, আর ওর মতো একজন চোর নাকি এই গোটা রাজ্যকে রক্ষা করতে এসেছে। আহা, মন্ত্রী তুমি থামো না। ও কি বলছে একবার শুনতে দাও। বল মধু, তুই কিভাবে গোটা রাজ্যকে রক্ষা করতে চাস, তোর মুখ থেকে শুনি। বাহ বাহ বাহ, এ কি চমৎকার! পুরোটাই মধুর বুদ্ধির কামাল। আজ মধুর বুদ্ধির জোরেই আমরা গোটা রাজ্যবাসী অত্যাচারী রাজার হাত থেকে প্রাণে বাঁচলাম। মধু, আজ থেকে তুই আর চোর না, তোকে আমার রাজসভার একজন সদস্য করে নিলাম। শুধু তোর রাজসভার একজন সদস্য করে নিলেই হবে না, ওকে তোর জামাই করে নিতে হবে। তোর একমাত্র কন্যার সাথে ওর বিবাহ দিতে হবে, নইলে রাজ্যে কিন্তু এর চেয়ে আরও বড় বিপদ ঘনিয়ে আসতে পারে। আপনি যেটা বলবেন সেটাই হবে বাবা। আমার একমাত্র কন্যার সাথে মধুর বিবাহ দিতে আমি রাজি আছি।